শুভ সন্ধ্যা। আলোচনা করছি এসএলএসটি 2025-এর ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স অংশ নিয়ে। আজকের আলোচনাটা একটু ভিন্ন ধরনের। এর আগে আমরা বিস্তারিত আলোচনা করে নিয়েছি রেস্ট অ্যান্ড মোশন, প্রজেক্টাইল এবং ভেক্টর নিয়ে। কিন্তু সেই আলোচনায় অনেক বিষয় আলোচনা হয়েছে, তাতে অনেকের মনে হচ্ছে এগুলো কোনটা কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো, এগুলো সামারি আকারে কিভাবে লিখে রাখবো যা মনে রাখতে সুবিধা হবে। এই বিষয়গুলো আজকে একসঙ্গে আমি তুলে ধরবো। তার সঙ্গে এখান থেকে যে 3টি প্রশ্ন যেসব জায়গা থেকে আসতে পারে সেগুলো সম্পর্কেও ধারণা দেব। তাহলে আমরা এক এক করে আলোচনা শুরু করি। প্রথমেই আসি সরলরৈখিক গতির বিষয়ে, যেটা প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছি। তো এখানে প্রথমেই আছে নির্দেশতন্ত্র কি, নির্দেশতন্ত্র কয় প্রকার হয়, এগুলো আমি মুখে বলেছি, কিন্তু সেখানে কিছু লেখা ছিল না। তাহলে লিখিত আকারে এখানে বিষয়গুলোকে আমি সংক্ষেপে তুলে ধরেছি। তোমরা এগুলোই মনে রাখার চেষ্টা করবে, প্রয়োজন হলে খাতায় একটু নোট রাখবে, তাহলে পরীক্ষার দিনগুলোতে একটু দেখে যেতে সুবিধা হবে। তাহলে প্রথমে নির্দেশতন্ত্র বলেছি, কোনো বস্তু কিংবা গতি ও স্থিতির বর্ণনার জন্য, বস্তুর অবস্থান কিংবা স্থিতিগতির বর্ণনার জন্য আমরা একটা বিন্দু বা বস্তুকে রেফারেন্স হিসেবে ধরে নিই। ওই দ্বিতীয় বস্তুটিকেই বলা হয় নির্দেশ বস্তু। আর নির্দেশ বস্তুর সঙ্গে ওই যুক্ত স্থানাঙ্ক বা সংস্থাকে বলা হয় নির্দেশতন্ত্র। এটা আমি প্রথম দিনের আলোচনাতে বলেছিলাম। তাহলে নির্দেশতন্ত্র কি আর নির্দেশ বস্তু কি, এটা জানার জন্য, যদিও এগুলো এমসিকিউ আকারে থাকার কথা নয়, কারণ এগুলো ছোটদের জিনিস, তাহলেও নিজে জানার জন্য এগুলো দেখতে হবে। আমি কোনটা ইম্পর্ট্যান্ট বেশি, কোনটা অবশ্যই মনে রাখতে হবে এবং কোনটা জানার জন্য দেখতে হবে, এক এক করে বলে যাচ্ছি। গুরুত্ব সহকারে একটু শুনবে এবং কোনখান থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমি বলছি। কার্তেশীয় পোলার নির্দেশতন্ত্র হয়। কার্তেশীয় নির্দেশতন্ত্র আবার অনেক রকম আছে, দ্বিমাত্রিক আছে, ত্রিমাত্রিক আছে। পোলার নির্দেশতন্ত্র আছে, সিলিন্ড্রিক্যাল পোলার, স্ফেরিক্যাল পোলার, এরকম আছে। ওর ভাগগুলো আছে, ভাগগুলো আমাদের ওখানে খুব একটা কাজে লাগবে না। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা জাস্ট জানার জন্য বললাম। এই পয়েন্টটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। আচ্ছা, 2 নম্বর বলছে, কোনো সচল বস্তুর গতি যদি এরূপ হয় যে বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তু মধ্যস্থ যে কোনো দুটি কণার সংযোগকারী সরলরেখা পরস্পরের সমান্তরাল হয়, তবে বস্তুটির গতিকে চলন গতি বলে। এগুলো চলন গতি, ঘূর্ণন গতি আর মিশ্র গতি। চলন মানে সরলরৈখিক পথে গতিশীল, আর ঘূর্ণন মানে নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরবে, আর মিশ্র মানে চলন ঘূর্ণন একসঙ্গে হলে এটাকে আমরা মিশ্র গতি বলি। এটাও আগে থেকে আমরা জানি, ছোটবেলা থেকেই। এগুলো নিয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই। এছাড়া কি জানতে হবে, এখানে রাশির যে ভাগ, আমরা জানি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা রাশি বলি। তো রাশি আবার 2 প্রকার হয়, দিক এবং মানের ভিত্তিতে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এখানে কোনটা স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি সে সম্পর্কে বলা আছে, যে আমি ওগুলো আবার আমি ভেক্টর রাশিতে গেলে বিস্তারিত বলবো, এখানে প্রাথমিক স্তরে একটু বলা আছে। আর সরণ যেমন নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকার কারণে এটা একটি ভেক্টর রাশি, কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু স্কেলার রাশি। সেটা যে কোনো দিকেই হতে পারে, তার মান থাকে কিন্তু কোনো দিক থাকে না, তাই সেটা স্কেলার রাশি। তাই এখানে এরপরে, আচ্ছা ওর পরে একটা কথা বলে নিই আমি। এখানে দেখো, গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর সরণ নিয়ে কিছু বলা আছে। তো এইটা একটু গুরুত্ব দিয়ে দেখবে। আমি এইগুলোকে একটু রেড কালি দিয়ে হাইলাইট করছি। গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য বা ঋণাত্মক হয় না। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এর কোনো অভিমুখ নেই, এটা কখনো
শূন্য বা ঋণাত্মক মানের হবে না গতিশীল বস্তুর ক্ষেত্রে। স্থির বস্তু স্থির আছে, অতিক্রান্ত দূরত্ব শূন্য হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু গতিশীল বস্তু অথচ অতিক্রান্ত দূরত্ব শূন্য হয়েছে, এটা বাস্তবে সম্ভব নয়, আর ঋণাত্মক মানেরও হবে না। এটা একটু গুরুত্ব সহকারে দেখবে। 2 নম্বর কি আছে এখানে, গতিশীল বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অতিক্রান্ত দূরত্ব বাড়ে। তাহলে বস্তু যদি গতিশীল থাকে, যত সময় অতিবাহিত হবে তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে। ত্বরণের মান কমতে পারে, বাড়তে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই কমবে না, এটা সর্বদাই বাড়বে, অলওয়েজ পজিটিভ, এবং এটা ইনক্রিজ করবে। এটা গুরুত্ব সহকারে দেখবে। অতিক্রান্ত দূরত্ব সরণের চেয়ে ছোট হতে পারে না। তাহলে সরণ ইভিন শূন্যও হতে পারে। কোনো বস্তু বৃত্তপথে ঘুরে তার প্রাথমিক অবস্থানে এলো, সেক্ষেত্রে সরণ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না। অতিক্রান্ত দূরত্ব সবসময় পজিটিভ হবে, সেটা কখনো শূন্য হবে না গতিশীল বস্তুর ক্ষেত্রে। এটাও গুরুত্ব সহকারে দেখবে। বস্তুকণা সরলরেখায় চললে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হয়। যদি সরলরৈখিক পথে বস্তু গতিশীল হয়, সেক্ষেত্রে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান। আর এটা জানো তোমরা, বেগ শূন্য ত্বরণ আর ত্বরণ শূন্য বেগ, এটাও সম্ভব। তো বেগ শূন্য ত্বরণ, তার মানে বেগ শূন্য হয়ে গেছে অথচ ত্বরণ আছে। এটা কোথায় ঘটে? কোনো বস্তুকে যখন আমরা উপর দিকে ছুড়ি, তখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু তখন তার বেগ শূন্য হলেও নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তাহলে বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে, ডাউনওয়ার্ড অ্যাসিলারেশন। একই রকম ভাবে সরল দোল গতি সম্পন্ন কণার ক্ষেত্রে আমি পরে আলোচনা করব, তার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। সেখান থেকে যখন সর্বোচ্চ বিস্তারে চলে যায়, তখন মুহূর্তের জন্য তার বেগ শূন্য হয়ে যায়, কিন্তু তার ত্বরণটা তার সাম্য অবস্থান অভিমুখে কাজ করে। অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে বেগ শূন্য ত্বরণ পাওয়া যাচ্ছে। আর ত্বরণ শূন্য বেগ, হ্যাঁ এটাও সম্ভব। ওই সরল দোল গতি সম্পন্ন কণা যখন তার সাম্য অবস্থান অতিক্রম করে, তখন তার ত্বরণ মুহূর্তের জন্য শূন্য হয়, তখন বেগ কিন্তু তার সর্বোচ্চ হয়, অর্থাৎ ত্বরণ শূন্য বেগও সম্ভব। এগুলো বিশেষ ঘটনা, এইগুলোকে একটু স্মরণে রাখতে হবে। আচ্ছা, আর কি আছে এখানে? দ্রুতি আর বেগ। তাহলে দ্রুতি হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব আর সময়ের অনুপাত। আর বেগ হচ্ছে ত্বরণ এবং সময়ের অনুপাত। সেগুলো আমি সেখানে ডেফিনেশনেও বলেছি। এগুলো ডেফিনেশনগুলো জাস্ট জানার জন্য, এখানে কোনোভাবে এগুলো গুরুত্ব দেওয়ার বেশি কিছু দরকার নেই। এখানে দেখো গড় দ্রুতি। গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আর তাৎক্ষণিক দ্রুতি, এটা সমান ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি এটা দিয়েও আমরা ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন করেছিলাম বিস্তারিত আলোচনাতে। তাহলে এই দুটো জিনিস কিন্তু এখানে মনে রাখতে হয়, এটা আর এটা, এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে ভালো করে। এটা তো বলে দিলাম। তৃতীয়ত, আচ্ছা তাহলে বেগ কাকে বলে সেটা বললাম, বেগ ভেক্টর রাশি। বেগের ক্ষেত্রেও তাৎক্ষণিক বেগ, এটাও ওইভাবে ডিএস বাই ডিটি ফর্মে লেখা হয়, এখানে শুধু ভেক্টর সাইনটা মাথায় দেওয়া আছে। আর কোনো বস্তু সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলার অর্থই হলো তার সমবেগ আছে। এই কথাগুলো দেখবে একবার। সমবেগ সম্পন্ন বস্তুর দ্রুতি সমান, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে, কারণ মান যদি চেঞ্জ না হয় তাহলে বলবো সমদ্রুতি সম্পন্ন, কিন্তু তার দিক তো চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে ওই জন্য সমদ্রুতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে সমবেগ নাও হতে পারে, এটা কারণ। তাহলে এ দুটো পয়েন্ট একটু দেখবে। আর এখানে কোনো বস্তু কণা সমবেগে চললে তাৎক্ষণিক বেগ গড় বেগ সমান হয়। আর এগুলো তো কম গুরুত্বপূর্ণ বিষয়। গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, কিন্তু দ্রুতি শূন্য হলে বেগ শূন্য হবে, উল্টাটা সম্ভব। এগুলো সব ছোটবেলার কিছু কথাবার্তা, এগুলো জানার জন্য বললাম। আর কি আছে এখানে? সময়ের সঙ্গে কোনো বস্তুর গতিবেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণের যে ম্যাথমেটিক্যাল ফর্মটা,
এইটা এইটা মাথায় রাখতে হবে, a ইকুয়াল টু d2s dt স্কয়ার। একবার ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায় dv বাই ডিটির। যখন আমরা v বের করেছি v সমান ds বাই ডিটি, ds বাই ডিটি যদি ভেক্টর ফর্মে লিখে এটা, আর a সমান dv বাই ডিটি, dv বাই ডিটি সমান d2s বাই dt স্কয়ার। এইভাবে। আর মন্দন হচ্ছে ত্বরণের অপোজিট প্রসেস, অর্থাৎ বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলে থাকি, সেটাও জানো, এগুলো ডেফিনেশন জানার জন্য। গতি সংক্রান্ত যে সমীকরণগুলো ছিল এটা, এই যে সমীকরণগুলো সেখানে লিখেছি এবং সেখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করেছি। গতি সংক্রান্ত সমীকরণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো তাহলে আমি রেড কালিতে হাইলাইট করছি, এইগুলো গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এগুলো সকলের মনে থাকে, ছোটবেলা থেকে যেহেতু প্র্যাকটিস করেছি সবাই, এগুলো মনে থাকবে, ক্লাস 9-এ ছিল। আচ্ছা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে রাশিমালাটা, এটা একটু কম ব্যবহার হয়, এটাও মনে রাখতে হবে। আর যদি বস্তু মন্দন নিয়ে চলে তাহলে এগুলো। আচ্ছা, এইখানে যেটা বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, এগুলো সেখানে বলেছি অনেক রকম লেখচিত্র দিয়ে। কোনো কণার সরণ সময় লেখচিত্রের কোনো বিন্দুতে লেখচিত্রটি স্পর্শকের নতি হলো ওই বিন্দুতে কণাটির তাৎক্ষণিক বেগের পরিমাপ। তাহলে তাৎক্ষণিক বেগ বের করতে গেলে যদি লেখচিত্র দেওয়া থাকে, সেক্ষেত্রে লেখচিত্রের কিছু নতি সম্পর্কে ধারণাও দেওয়া থাকবে প্রবলেমে। সেক্ষেত্রে নতি বের করতে গেলে ওই মুহূর্তে, মানে যে বিন্দুতে তোমাকে তাৎক্ষণিক বেগ বের করতে বলেছে সেই বিন্দুতে ওই লেখচিত্রের নতি জানতে হবে, বা নতি সম্পর্কে ওখানে কিছু ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ওই তাৎক্ষণিক বেগের মানটি বের করতে হবে। অর্থাৎ সেটা ভি ইকুয়াল টু ছিল কি ডিএস বাই ডিটি, এই ফর্মে। এবারে সেটা সমান এখানে কি হবে, ওই ট্যান থিটা হবে ডিএস বাই ডিটি। আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি এবং ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়েও দেখিয়েছিলাম কিভাবে নতি ক্যালকুলেট করা যায়। আমি এর পরের ক্লাসটাতেও আবারও বেশ কিছু, আপাতত ওই 25 থেকে 28টা প্রবলেম নিয়ে আমি দেখিয়ে দেব কোন প্রবলেমগুলো কোন সূত্রতে আসছে এবং কোন প্রবলেমগুলো এবারে পরীক্ষায় আসতে পারে। এরকম এখান থেকে 3টা প্রশ্ন তো অবধারিত আসবে। তো এই যে 3টা চ্যাপ্টারের নাম বললাম, এক স্থিতিগতি, 2 ভেক্টর, আর 3 হচ্ছে ওই প্রজেক্টাইল। এখান থেকে 3টি কোশ্চেন আসবে 3টি পার্ট থেকে। তো 3টি পার্ট থেকে যে কোশ্চেন 3টি আসতে পারে তার কিছু নমুনা আমি পরের দিন ক্লাসে আলোচনা করে দেব। আচ্ছা, এখানের পরে কি আছে দেখো, কোনো কণার বেগ সময় লেখচিত্রের কোনো বিন্দুতে লেখচিত্রটি স্পর্শকের নতি হলো ওই বিন্দুতে কণাটির তাৎক্ষণিক ত্বরণের পরিমাপ। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি থেকে আমরা তাৎক্ষণিক বেগ পাই, আর বেগ সময় লেখচিত্রের নতি থেকে তাৎক্ষণিক ত্বরণের মান পাই। এটাও ওখানে আমি বলেছি, এক্সাম্পল করিয়েছি, আবারও আমি এক্সাম্পল করিয়ে দেব। কোনো কণার বেগ সময় লেখচিত্রের এবং সময় অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান নির্দেশ করে। তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমরা অতিক্রান্ত দূরত্বের মান পেয়ে যাই। সেটাও একটা এক্সাম্পল দিয়ে করিয়েছিলাম, অতিক্রান্ত দূরত্ব কোনটা, সরণ কোনটা, কিভাবে প্লাস মাইনাস করতে হয়, নিয়মটা একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছিলাম। এটাও ভালো করে দেখে রাখতে হবে। আর এখানে বেগের অনুপাত, দুটি বিন্দুতে বেগের অনুপাত কি করে বের করব, v1 v2, সেটা যদি কোণগুলো দেওয়া থাকে θ1 θ2, তাহলে তাদের যে tan θ1 আর tan θ2 অনুপাত সমান বেগের অনুপাত হয়ে যাবে। এটা তাহলে স্থিতিগতি থেকে আর দু একটা আছে যেটা ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যেই পড়ে। এটা অবাধে পতনের ক্ষেত্রে, অবাধে যখন বস্তু পতনশীল হয় নিচের দিকে, বস্তু যখন ডাউনওয়ার্ড মোশন হয়, তখন গতির সমীকরণগুলো কি কি হয়, এটা হয়, এগুলো আমরা জেনেছি, সবগুলোই আমি আগেও বলেছি। এখানে জাস্ট সামারি করে দিচ্ছি, সবগুলো এক জায়গা থেকে সব মনে রাখতে পারবে, দেখে নিতে পারবে, একটা ক্লাসেই সব আছে। তাহলে এগুলো সূত্রগুলো সব আগে লিখেছি, সূত্রগুলো এখানে আবার লিখে রেখেছি।
বস্তু যখন নিচের দিকে পড়ে তখন এই সূত্রগুলো, আর বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হয় তখন এই সূত্রগুলো। এখান থেকে সর্বোচ্চ উচ্চতার মান কিভাবে নির্ণয় করতে হয়, আর পড়ার সময় ওই প্রথম সেকেন্ডে কতটা পড়বে, দ্বিতীয় সেকেন্ডে কতটা পড়বে, টি-তম সেকেন্ডে কতটা পড়বে, এগুলো সব কিভাবে ক্যালকুলেট করতে হয় তাও ওখানে দেখিয়েছিলাম। তোমরা চাইলে এখানে যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে, যে ভৌত রাশিগুলো, তাদের এসআই একক এবং মাত্রাগুলো এখানে টেবিলে কিছু দেওয়া আছে, দেখতে পারো। এগুলো তত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, যেগুলো গুরুত্ব আমি লাল কালিতে বারবার হাইলাইট করছি, ওগুলো দেখবে। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের সময় কিলোমিটার পার আওয়ার কথাটি বারবার আসে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে হয়। ওটা সরাসরি যদি করতে চাও তাহলে 5/18 মাল্টিপ্লাই করে দেবে, মিটার পার সেকেন্ডে চলে আসবে। এটা রেয়ার লাগে। 1 ফিট সমান কত সেন্টিমিটার, এক্সাক্ট 30 সেন্টিমিটার হয় না। আমাদের স্কেলগুলো হয়তো 1 ফিটের স্কেল, তাহলে আমরা বলে থাকি যে ওটা 30 সেন্টিমিটার স্কেল, কিন্তু ওটা অ্যাকচুয়ালি 30 সেন্টিমিটার নয়, একটু কমা বাড়া থাকে, এটা বেশি আছে। 1 ফিট ইকুয়াল টু 30.48 সেন্টিমিটার, এক্সাক্ট 30 সেন্টিমিটার হয় না। ওগুলো খুব কম কাজে লাগে, চাইলে দেখতে পারো। আর 1 মাইলের সঙ্গে কিলোমিটারের সম্পর্কটা যদি কোথাও দেওয়া থাকে, লাগলেও লাগতে পারে, একটু দেখতে পারো। এইগুলো এমসিকিউতে অনেক বেশি পড়ে। স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল কোনো বস্তু কোণার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে যে দূরত্ব যায় তার অনুপাত 1:3:5। সমতরণে গতিশীল বস্তু কোণা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কোন সূত্র লাগিয়ে এগুলো হয়? Sn = u + ½ a × 2t - 1, এই সূত্র লাগিয়ে হয়। স্থির অবস্থা থেকে তাহলে এটা 0, এটা 0, এটা নেই, তাহলে ওই এর মান নির্দিষ্ট, তাহলে প্রথম সেকেন্ডে যাবে, টির মান 1 বসিয়ে দেবে, তাহলে এটা কত হবে? 2 - 1, তো শুধুই হবে ½ a হবে। এবার দ্বিতীয় সেকেন্ডের ক্ষেত্রে t = 2 বসাবে, এটা তখন কত হবে? 3 হবে। তখন s1 = ½ a, s2 = ½ a × 3, আবার s3 = ½ a × 5, এভাবে হবে। অর্থাৎ 1:3:5 এই রেশিওতে আসবে। এগুলো যেন মনে থাকে খুব ভালো করে, পরীক্ষাতে কোনো রকম যেন ভাবতে না হয়, এগুলো ভালো করে দেখবে এটা। আর দুটি বস্তুকে উলম্ব যথাক্রমে v1 v2 বেগে ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত করলে t সময় পরে তাদের ব্যবধান দেখতে পারো। তাহলে একমাত্রিক যে গতি মানে স্থিতি গতি, এখান থেকে যে প্রশ্ন থাকতে পারে মোস্ট প্রবাবলি এখান থেকে হয় ওই লেখচিত্রের নতি সংক্রান্ত কিছু বিষয় কোশ্চেন থাকতে পারে একটা, এই সমীকরণগুলো থেকে, অথবা এই নতি সংক্রান্ত কোনো বিষয় থেকে, এটা থেকে, অথবা এই যে সূত্রটা একমাত্রিক গতির মধ্যেই পড়ছে, এই যে দুটো সূত্র আছে না, যে পড়ার সময় বস্তুটি প্রথম সেকেন্ডে কতটা যাবে, দ্বিতীয় সেকেন্ডে কতটা যাবে, এই ধরনের কোনো বিষয় নিয়ে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। এই 3 ধরনের বিষয়, হয় এই গতি সংক্রান্ত বিষয়, না হলে এই যে লেখচিত্রের নতি সংক্রান্ত বিষয়, আর না হলে এইটা থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে। 1 নম্বর এটা গেল। দ্বিতীয়ত আসছি স্কেলার ভেক্টরে। যদি স্কেলার ভেক্টরের কথা বলি, তাহলে প্রথমে তোমাদের এগুলো জানতে হয় যে কার মান আছে, মান নেই। তো ভেক্টর রাশির ডেফিনেশনও বলেছিলাম, মান 2 আছে, 2 থাকলেই শুধু হয় না, তার সঙ্গে আরও কিছু কন্ডিশন যোগ করতে হয়। যারা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে তাদেরকে ভেক্টর রাশি বলি। শুধু তাই নয়, আরও আছে, আরও বলতে যাদেরকে উপাংশে বিভাজন করা যায়। ভেক্টর রাশিকে অবশ্যই যেন ওই কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে যেন ভাগ করা যায়, সেগুলোও মানতে হয়, তবে ওটাকে আমরা ভেক্টর রাশি বলি। তবে ডেফিনেশন তো তোমাকে লিখতে দেবে না, যেহেতু ওটা নিয়ে ভাবার দরকার নেই, এগুলো লেস ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো বেশি নিয়ে ভাবতে হবে না, এগুলো লেস ইম্পর্টেন্ট কথাবার্তা। আচ্ছা, ভেক্টরের লব্ধি ভেক্টর কাকে বলে? লব্ধি মানে দুটো ভেক্টরের যোগফল, এটাই সাধারণত আমরা বুঝি। তো সম্মিলিত ক্রিয়া যেখানে হয়, একাধিক বল একটা বস্তুর উপরে কাজ করছে, তো তাদের যোগফলকে আমরা যোগ না বলে লব্ধি বলে থাকি, তো লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের জন্য কিছু সূত্রও আছে। কি সূত্র আছে? ত্রিভুজ সূত্র ছিল, আর সামান্তরিক সূত্র আছে। এবারে তার থেকে বেশি ভেক্টর হলো, এগুলো দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের জন্য এই সূত্রগুলো।
ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। আর তার থেকে বেশি সংখ্যক ভেক্টরের লব্ধির মান নির্ণয় করতে গেলে বহুভুজ সূত্র আমরা লাগিয়ে থাকি। আচ্ছা, প্রথমে তাহলে এই ত্রিভুজ সূত্রের কথাটা যদি বলি, ওখানে বলা ছিল কি একটি ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি সন্নিহিত বাহু দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করলে ওদের বিপরীত ক্রমে গৃহীত বাহু ওদের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করে। অবশ্যই এখানে যোগের ক্ষেত্রে দুটো সমজাতীয় ভেক্টর ছাড়া এদের যোগ হয় না। সমজাতীয় ভেক্টর হলে তবেই যোগ হবে, এবং এই ত্রিভুজ সূত্রটা তাহলে সমজাতীয় ভেক্টরের যোগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সামান্তরিক সূত্রেও একই কথা বলা ছিল। সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, তবে সামান্তরিকের ওই দুটি বাহু সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ সামান্তরিকের ওই কর্ণটাই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ সূচিত করবে। এটাই ছিল। এবং সেখানে যোগের যে সূত্র ছিল সেই সূত্রটা এরকম ছিল, লব্ধি ভেক্টর নির্ণয়ের আর স্কয়ার সমান দুটো ভেক্টর যদি পি আর কিউ হয় তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, এটাও বলেছি। আর লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের জন্য সেই যে tan আলফা সমান দূরের দিকের ভেক্টরটা উপরে থাকবে, তাহলে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা, এটা বলেছি। এখানে থিটা ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আলফাটা ছিল ওই লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে যে কোণ করে সেটা ছিল আলফা। আমি আবারও যখন এই ভেক্টরের সাবস্ট্রাকশনগুলো মানে এখানে রিলেটিভ ভেলোসিটির বিষয়টা বলছি, ওই ব্যাপারটা নিয়ে আবার কথাবার্তা বলছি। তাহলে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, সেখানেও দুইয়ের বেশি যখন ভেক্টর থাকে, একই রকম ভেক্টর না হলে যোগ হবে না, দুইয়ের বেশি সংখ্যক ভেক্টরের যোগের ক্ষেত্রেই বহুভুজ সূত্র আমরা লাগাই। তাহলে বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, তবে যে অন্তিম বাহুটা বহুভুজের সেটাই হচ্ছে ওই ভেক্টরগুলির লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ সূচিত করবে। এটা বহুভুজ সূত্রে বলা আছে। তাহলে এই সূত্রগুলো লাগাতে গেলে অবশ্যই ভেক্টরগুলিকে সমজাতীয় হতে হবে। সমজাতীয় ভেক্টর ছাড়া এই সূত্র লাগানো সম্ভব নয়। সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে এই সূত্র লাগবে লব্ধির মান নির্ণয়ের জন্য, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ওগুলো লেস ইম্পর্টেন্ট বিষয়, আমি এই জন্য জাস্ট বলে যাচ্ছি। তিনটি ভেক্টরের মান ও অভিমুখ যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত হয়, তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে। হ্যাঁ, লব্ধি শূন্য হওয়ার শর্ত এটা। তাহলে তিনটি ওই ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ যদি গঠন করা যায়, তাহলে ওই ভেক্টরগুলোর লব্ধিকে শূন্য বলে ধরা যায় বা লব্ধি শূন্য হয়। আর ভেক্টরকে তো আমরা বলেছি বিভাজন করা যায়, দুই বা ততোধিক উপাংশে বিভাজন করা যায়, আর লব্ধি যাদের লব্ধি প্রদত্ত ভেক্টরের সঙ্গে সমান হবে। এগুলো আমরা বলছি, এগুলো খুব বেশি আমাদের প্রয়োজন হবে না, জাস্ট জানার জন্য। আবার এই যে শর্তগুলোর ক্ষেত্রে a প্লাস বি এটা কি যোগ করা আছে, মানে কি লব্ধি মান করা আছে এবং তার পরম মান। এটা তাহলে সূত্র কি ছিল, a প্লাস বি লব্ধি, এখানে p প্লাস কিউ লব্ধিকে সূত্র আকারে কিরকম লিখেছি, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা লিখেছি। তাহলে a প্লাস বি লব্ধিকে লিখবো কি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। সিমিলারলি a মাইনাস বির লব্ধিকে লিখবো কি, এখানে লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। মাইনাস আছে বলে এখানে মাইনাস আছে, তাহলে দুটো রুট তুলে দিলে যেটা দাঁড়াচ্ছে a স্কয়ার বি স্কয়ারটা বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0। এখানে a আর b হলো a b ভেক্টরের পরম মান, এগুলো 0 হতে পারে না, তাই cos থিটা ইকুয়াল টু 0 সমান cos, তাহলে এটা 90 ডিগ্রি পাই বাই 2, মানে থিটা ইকুয়াল টু পাই বাই 2, পাই বাই 2 হবে। এটাই এখানে বলেছে, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে রাখবে। এইগুলো এমসিকিউর কোশ্চেন হতে পারে, যদি কোশ্চেন সহজ করবে বলে তাহলে এই ধরনের কোশ্চেন দিতে পারে। কোনো ভেক্টরের নিজ অভিমুখে থাকা উপাংশটির মান ভেক্টরটির মানের সমান হয়। আচ্ছা, ভেক্টরের লম্ব দিকে তার কোনো উপাংশ থাকে না, মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশকারী ভেক্টরকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। আমি অবস্থান ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা বিস্তারিত দেখিয়েছি ওই বিস্তারিত আলোচনাতে প্রথমের দিনের ক্লাসে, প্রথমে নয় ভেক্টরের ক্লাসে। দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি এবং দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি
ভেক্টর রাশি হয়। আমরা স্কেলার গুণন এবং ভেক্টর গুণন নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। তো সেখানে এটা বলেছি যে স্কেলার গুণফল একটি স্কেলার রাশি আর ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমি বলেছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে কস থিটা সমান এ ডট বি বাই এ বি। এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এটা ভালো করে করতে হবে। আর ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমি বলেছি এ ক্রস বি এমন একটি ভেক্টর যা এ বি উভয়ের উপর লম্ব হয়। এ ক্রস বি, তাহলে লম্ব দিকে একক ভেক্টর বের করতে গেলে এটা তো বলছি যে ভেক্টরটা পাওয়া যায় এ ক্রস বি করলে সেই ভেক্টরটা এর উপর লম্ব বির উপর লম্ব। তাহলে সেই লম্ব দিকে একক ভেক্টর বের করার নিয়ম কি? তাহলে কোন লম্ব দিকে একক ভেক্টর n ইউনিট হলে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের পরম মান। এ ক্রস বি তো একটা ভেক্টর, আর তার পরম মান বের করতে গেলে এটা করতে হবে। তাহলে লম্ব দিকে একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এটা এ ডট এ ক্রস বি তাহলে তো এর উপর লম্ব আছে, আবার বির উপরে লম্ব আছে। এর উপর যেহেতু লম্ব তার সঙ্গে এ ডট করলে এখানে কস আসবে, এই জন্য এটা 0 হবে। এটা দেখবে ভালো করে। এবারে এ বি সি তিনটে ভেক্টর একতলীয় হবে। একতলীয় ভেক্টরের শর্ত কি আমি ওটা নিচে আবার দেখাচ্ছি বিস্তারিত, আমি নিচে আসছি না। আচ্ছা, এখন এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা এটা, আর এ ডট বি মানে এ বি কস থিটা। এ বি সাইন থিটা যেহেতু মান নিয়ে বলছি দিক এখানে ব্যাপার নয়, এ বি কস থিটা। তাহলে এ বিটা কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি যদি এটা হয়। আর এটা তো আগেই বলেছি পরস্পর লম্ব হবে। আর এটা থেকে অঙ্ক করিয়েছি কোন ত্রিভুজের সংলগ্ন বাহু এ এবং বি ভেক্টর দ্বারা সূচিত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। ত্রিভুজের ক্ষেত্রে হলে হাফ একটা সামনে গুণ থাকবে, আর সামান্তরিক হলে কোনো হাফ গুণ থাকবে না, ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু যদি এ এবং বি ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। এবং এটা দিয়ে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমও করিয়েছি। আচ্ছা, এই ভেক্টরের মধ্যে যেগুলো আছে ওই আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ, এগুলো যদি একক মাত্রা দেখার দরকার হয় দেখবে, এগুলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়, এগুলো লেস ইম্পর্টেন্ট। এই যে বির অভিমুখ বরাবর এর অভিক্ষেপ এটাও করিয়েছি, দেখে রাখবে এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ বি। অথবা আমি এটা করিয়েছিলাম এ ডট বির ইউনিট ভেক্টর ডট বির ইউনিট ভেক্টর অভিক্ষেপ সমান, ওইটাকে এভাবে লেখা আছে। এগুলো একটু দেখে রাখো। এ বি পরস্পর সমান হলে, মানে এ সমান বি হলে তাদের উপাংশগুলো সমান হবে। এই যে এর এক্স কম্পোনেন্ট বি এর এক্স কম্পোনেন্ট সমান, এর ওয়াই কম্পোনেন্ট এর ওয়াই কম্পোনেন্ট সমান, এর জেড কম্পোনেন্ট সমান, বা এটাকে রেশিও আকারে এভাবে লেখা যেতে পারে। এগুলো দেখে রাখবে। আর এ ক্রস বি সমান সি হলে সি এ বি এর উভয়ের সঙ্গে লম্ব হবে। এটা তো বলেইছি যে এ ক্রস বি এমন একটা ভেক্টর যা এ এবং বি উভয়ের উপর লম্ব হয়। এ ডট বি সমান এ ক্রস বির মান পরম মান হলে এ বি পরস্পর মধ্যবর্তী কোণ হবে পাই বাই 4। এখানে তাহলে কি হবে? এ বি কস থিটা সমান এ বি সাইন থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এটা বি আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 4 বা 45 ডিগ্রি। এটা ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে, কখনো খুব তাড়াহুড়ো করে উল্টাপাল্টা বেড়ে দেবে না, কখনো এরকম প্রশ্নও থাকতে পারে। বারবার বলছি প্রশ্ন হয়তো সহজ হবে, সহজ হলে এই ধরনের প্রশ্ন দিয়ে দেবে, তখন উল্টাপাল্টা ভাবে এটা হয়তো পাই বাই 2 মেরে দিয়েছে, ওখানে ওই অপশনগুলো থাকবে, পাই বাই 4 থাকবে, পাই বাই 2ও থাকবে। এ বি সি ইকুয়াল টু 0 হলে তাহলে এই তিনটা ভেক্টর একতলীয় হবে, শর্ত এটা।
আচ্ছা, সমরেখীয় হলে এটা হবে, এটাও এগুলো দেখে রাখবে, এটা পরস্পর লম্ব হয়। আচ্ছা, এইখানে আচ্ছা ভেক্টরের আর কিছু কথা বলে দিই, তারপরে আমি এটাতে আসছি। আচ্ছা, দুটি ভেক্টরের এখানে কি আছে, বিয়োগফল। বিয়োগফলের যে লব্ধি, সেটা যোগফলের লব্ধি থেকে, এটা বিয়োগফলের যে মান আর কি, লব্ধি মানে এখানে পরম মানের কথা বলছি, এটা থেকে বড় হবে আর এর মানটা, কিন্তু তাদের যোগফলের থেকে এটা অবশ্যই কম হবে। আর কোনো ভেক্টরকে একক ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়, এটা এইভাবে প্রকাশ করা হয়, এক্স আই ইউনিট প্লাস ওয়াই জে ইউনিট প্লাস জেড কে ইউনিট, যেটা এক্স অক্ষ বরাবর এটা দৈর্ঘ্যটা এক্স, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য ওয়াই, জেড অক্ষ বরাবর জেড ধরেছিলাম। আর আর ভেক্টরের পরম মানকে এভাবে লেখা হয়, ম্যাগনিচিউড অফ আর, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওই আর ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে, সেক্ষেত্রে কস আলফা সমান এক্স বাই আর, কস বিটা সমান ওয়াই বাই আর, কস গামা সমান জেড বাই আর। এদেরকে আমরা দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলা হয় বলেছি। অনেক সময় এটাকে এল এম এন দিয়েও লেখা হয়, ওখানে বিস্তারিত আলোচনাতে বলেছিলাম। আর তিনটার যোগফল এটা 1 হয়। এগুলো সব গুরুত্ব সহকারে দেখতে হবে। এটা তাহলে এর একক ভেক্টর বের করার নিয়ম কি, এন ইউনিট সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের পরম মান। তাহলে লব্ধি ভেক্টর যখন উপাংশ ফর্মে লিখবে বা ওই ইউনিট ভেক্টর দিয়ে লিখবে, আর ভেক্টর সমান সিম্পলি এ প্লাস বি করবে। এবারে এ যখন আর বি যখন এভাবে যোগ করবে, তখন আই কম্পোনেন্টকে তার সহগগুলোকে একসঙ্গে যোগ করবে, যে কম্পোনেন্টের সহগগুলোকে একসঙ্গে যোগ করবে, আর কে কম্পোনেন্টের সহগগুলোকে একসঙ্গে যোগ করবে। তাহলে কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর যদি বের করতে বলে, আমরা কোনো ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর যদি এন ইউনিট বলি, সেটা সমান লিখি এ ভেক্টর ডিভাইডেড বাই তার পরম মান। তাহলে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর বললেও সে একই জিনিস করতে হবে, তোমাকে একই জিনিস হবে। ওই যেমন এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করা হয়েছে, তেমনি সমান্তরাল একক ভেক্টর বের করতে গেলেও কিছু করতে হবে না, ওই একই ভাবে করলে হয়ে যাবে। এ ডট বি সমান এ বি কস থিটা বলেছি, এ ডট এ সমান এ স্কোয়ার, মানে কস 0 ইকুয়াল টু 1 হয়। আর এগুলো সবগুলোই গুরুত্ব সহকারে দেখবে, এটা এটা এটা। আচ্ছা, বি এর দিকে এর উপাংশ, বি এর দিকে এর উপাংশ, অভিক্ষেপ বললে শুধু এই ডটটা হয়, উপাংশ বললে তার সঙ্গে আরেকটা ইউনিট ভেক্টর গুণ করতে হবে। এটা তো স্কেলার রাশি হয়ে যাবে, এটা গুণ করলে স্কেলার রাশি, কিন্তু উপাংশ বললে এটা তো কিন্তু ভেক্টর ফর্মে যদি রাখতে হয়, তাহলে বি ইউনিট একটা গুণ করে রাখতে হবে। বলের দ্বারা কৃতকার্য ডব্লিউ, ডব্লিউ সমান এফ ডট আর হয়, ওয়ার্ক ডান বাই এন ফোর্স, এটা এফ ডট আর। আচ্ছা, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তার লম্ব দিকে একক ভেক্টর সমান বললাম এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। আর বলের ভ্রামক এটা টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, আর ক্রস এফ। কোনটা কি ধরা হয় তাও আমি আগে বিস্তারিত আলোচনা করেছি। আর এটাও বলেছি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সর্বোচ্চ মান হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রির বেশি হবে না, এটাও সেখানে বলেছি। এখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ত্রৈধ গুণন কি জিনিস, এ ডট বি ক্রস সি। তাহলে একটা যদি আয়তঘনক এটা যদি ধরি, বা এই যে ঘন সামান্তরিক কথাটি ব্যবহার করেছি, তো সেরকম কোন জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এই সূত্র আমরা লাগিয়ে থাকি। তাহলে আয়তঘনক মানে এটা হচ্ছে আমাদের সামান্তরিক, সামান্তরিক এটা যখন একটা সাইড হয়, এটা একটা সাইড যদি আয়তঘনক হয়, এভাবে আমরা ছবিটা আঁকি, এটা এইভাবে, এটা, তাহলে এর যে কোনো একটা তলের ক্ষেত্রফল সেটা আমরা বি ক্রস সি দিয়ে পাবো।
তার সঙ্গে যে কোনো একটা সাইড এভাবে যদি ডট করি তাহলে টোটাল এই জ্যামিতিক আকার বিশিষ্ট যে ফিগারটা এর আয়তন পাই, সামান্তরিকের আয়তন। এটা এটাকে আমরা স্কেলার ত্রৈধ গুণন বলি। কেন স্কেলার ত্রৈধ গুণন? কেন? তিনটেই তো ভেক্টর রাশি গুণ হচ্ছে। এখানে বি ক্রস সি মানে একটা ভেক্টর, তার সঙ্গে আরেকটা ভেক্টর যখন ডট করবে এটা কিন্তু স্কেলার রাশি হবে, তাই এটাকে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার ত্রৈধ গুণন বলা হয়। এটা থেকে আমরা কি পাবো? এইরকম একটা আয়ত ঘনকাকার বস্তুর আয়তন আমরা পাবো। যদি এটা জিরো হয়, জিরো হওয়ার অর্থ কি? তাহলে ওটা আয়ত ঘনক নয়, ওটা তাহলে একই তলে আছে তিনটি ভেক্টর। তাহলে তিনটি ভেক্টর একই তলে অবস্থিত হলে তখন এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা এ ডট বি ক্রস সি এটার মান 0 হবে। এটা গতবারের এসএসসিতে এই ধরনের প্রশ্ন ছিল। আর কি আছে? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি, এখানে যে গুণটা হচ্ছে এই গুণে যে মানটা পাওয়া যাবে সেটাও কিন্তু ভেক্টর রাশি হবে। এটা ব্যাক মাইনাস ক্যাপ, সংক্ষেপে এরকম বলা হয়। এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু ব্যাক মাইনাস ক্যাপ, মানে কি বি ভেক্টর এখানে ব্যাকেট দিয়ে এ ডট সি মাইনাস সি ভেক্টর এ ডট বি। সংক্ষেপে এটাকে বলার জন্য ব্যাক মাইনাস ক্যাপ এভাবে মনে রাখা হয়। তাহলে এটা হচ্ছে, যেহেতু ভেক্টর রাশি হচ্ছে তিনটা ভেক্টর রাশির গুণফল, এটাকে আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর ত্রৈধ গুণন বলে থাকি। আর মনে রাখবে তিনটা ভেক্টরের ক্ষেত্রে এ বি সি তিনটা ভেক্টর, এদের ক্ষেত্রে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে ভেক্টর তিনটি একতলীয় হবে, একতলীয় ভেক্টর। বেশ, ভেক্টর রাশির তাহলে আমি গুণের ব্যাপারে অনেকগুলো কথা বললাম, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এই ভেক্টর রাশির এই যে কন্ডিশনগুলো বললাম এগুলো থেকে অবশ্যই একটা এমসিকিউ থাকবে ভেক্টর রাশির প্রোডাক্ট থেকে। প্রোডাক্ট বলতে কোনগুলো? ওই যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এর উপাংশ ওর দিকে, এর মধ্যবর্তী কোণ কত হবে, কি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, তো সবই তো প্রোডাক্টের মধ্যেই পড়ছে। এই প্রোডাক্ট থেকে একটি এমসিকিউ থাকবে যে কোনো ভাবে। এখানে যেটা আমি বিস্তারিত আলোচনাতে বলিনি সেটা হচ্ছে ওই আপেক্ষিক গতির বিষয়টা। আপেক্ষিক গতি কি? আপেক্ষিক গতি হলো একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর গতি। তাহলে দুটি বস্তু যদি গতিশীল হয় কিংবা একটা বস্তু স্থির অন্যটা গতিশীল, একের সাপেক্ষে অন্যের যে গতি সেটাকে আপেক্ষিক গতি বলা হবে। তো কিরকম? ধরা যাক এ এদিকে যাচ্ছে আর বিও যাচ্ছে সেম ডিরেকশনে, এর বেগ হচ্ছে ভিএ, এর বেগ হচ্ছে ভিবি, বির বেগ। তাহলে এর সাপেক্ষে বির বেগ, এর সাপেক্ষে এর যে যাচ্ছে এদিকে, বিও যাচ্ছে এদিকে, তাহলে এর সাপেক্ষে বির বেগ যখন বলবো তখন কি করবে? সিম্পল ভিবি মাইনাস ভিএ। এটা মনে রাখার জন্য সহজভাবে বলি, যার সাপেক্ষে বলা হবে তাকে মাইনাস করবে, যার সাপেক্ষে বলবে বেগটা তাকে মাইনাস করবে। তাকে মাইনাস করবে মানে তাকে তার মাইনাস করা যায় না, তাকে তো তার উড়িয়ে দেওয়া হলো, এটা না। তাকে মাইনাস করবে বলতে তার বেগটাকে মাইনাস করবে। তাহলে এর সাপেক্ষে বির বেগ, তাহলে ভিবি মাইনাস ভিএ, আর বির সাপেক্ষে এর বেগ, তাহলে কি করবে? বির সাপেক্ষে যখন বলবে তাহলে ভিএ মাইনাস ভিবি করবে। এইটা তাহলে যার সাপেক্ষে বলবে সেটাকে মাইনাস দিয়ে লিখবে। এখন ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আমরা এরকম সামান্তরিক করেছি যে এটা ধরো পি ভেক্টর ছিল, এটা কিউ ভেক্টর, তাহলে এর লব্ধি এটা ছিল আর ভেক্টর, আর এই কোণটা ছিল থিটা, এই কোণটা ছিল আলফা। তাহলে সূত্র কি ছিল যোগের ক্ষেত্রে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এটা ছিল লব্ধি ভেক্টরের মান নির্ণয় সূত্র। আর দিক নির্ণয় সূত্র কি ছিল? যে দূরের দিকের ভেক্টরটা উপরে, তাহলে কি ছিল? কিউ বাই পি প্লাস কিউ
cos থিটা, এটা ছিল সমান tan আলফা। তাহলে আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে যে কোণ করেছে সেটা নির্ণয়ের সূত্র ছিল, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, এটা ইকুয়াল টু ট্যান আলফা ছিল। এটা ছিল এই লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের সূত্র। এখন এটা ছিল কি পি প্লাস কিউ, এটা আর তার মান নির্ণয়ের জন্য আমরা ওই সূত্র লাগিয়েছি। এখন মাইনাস, তাহলে আমি যদি এখানে মাইনাস করতে চাই পি থেকে কিউ মাইনাস, তাহলে কি করব, কিউটাকে একটু উল্টা দিকে বাড়িয়ে দেব, এটা উল্টা দিকে বাড়াবো। তাহলে ওটা যেহেতু উপর দিকটা প্লাস কিউ, তাহলে নিচের দিকটা হবে মাইনাস কিউ, আর সব ঠিক থাকবে। তাহলে এইভাবে তখন সামান্তরিকের কর্ণ হবে এটা। তাহলে ওটা ওটা সমান কি হয়েছে, পি প্লাস কিউ হয়েছে, আর এই দিকটা হবে, এটা যদি এস বলি, এস সমান হবে পি মাইনাস কিউ। তাহলে পির সঙ্গে কিউ উপরটা যোগ করেছি, আর এটা পির সঙ্গে মাইনাস কিউ যোগ করেছি, তাও ভাবতে পারি। তাহলে এস ইকুয়াল টু এস ভেক্টর ইকুয়াল টু পি প্লাস অফ মাইনাস কিউ, এমন ভাবা যেতে পারে। তাহলে সূত্রটা কোথায় চেঞ্জ হবে, তাহলে সূত্রটা চেঞ্জ হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ বলতে দেখো আগে থিটা কোণটা ছিল, এটা ছিল। এখন এখানে কোণের যে চেঞ্জের ব্যাপারটা এসছে, এখানে তাহলে কোন কোনটা আছে, এই কোণটা, এইটা হবে। তাহলে আগে যেটা থিটা ছিল এখন সেটা 180 মাইনাস থিটা হয়েছে। তাহলে এই সূত্রটাকে একটু মডিফাই করে নিলে হয়ে যাবে। ওই সূত্রটাকে মডিফাই করলে কি হবে, তাহলে cos থিটা জায়গায় কত বসবে, আমি মডিফাই করে লিখে দিচ্ছি ওইখানে। তাহলে এখন এস স্কোয়ার লিখবো, তাহলে এস স্কোয়ার সমান, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এগুলো তো সব একই আছে, মাইনাস কিউর হোল স্কোয়ার মানে কিউ স্কোয়ার, প্লাস 2pq, তাহলে cos 180 মাইনাস থিটা, দ্যাট ইজ এটা কত হবে, এস স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। তাহলে যোগের ক্ষেত্রে এটা প্লাস ছিল, বিয়োগের ক্ষেত্রে ওইটা মাইনাস হয়ে গেছে। আর এক্ষেত্রে কোণ নির্ণয়ের ক্ষেত্রেও তাহলে একই রকম ভাবে, তাহলে থিটার জায়গায় সেখানে যেটা ছিল cos উপরে ছিল কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, তো সেখানে তাহলে সাইন থিটার জায়গায় সাইন 180 মাইনাস থিটা বসিয়ে দেবে, আর cos 180 মাইনাস থিটা বসাবে, তা আলটিমেট জিনিসগুলো একই থাকবে। তাহলে এক্ষেত্রে যদি বিটা কোণ বলি এটাকে, তাহলে ট্যান বিটা সমান, তাহলে দূরের দিকের ভেক্টর উপরে, তাহলে কিউ, তাহলে সাইন 180 মাইনাস থিটা বাই পি প্লাস কিউ সাইন 180 মাইনাস থিটা, তাহলে আলটিমেট থাকবে কি, ওটা থাকবে কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস থিটা। উপরেরটা এটা কস থিটা, এটা, তাহলে এটাই থাকবে ট্যান বিটা সমান। তাহলে একটা ভেক্টর থেকে অন্য ভেক্টরকে বিয়োগ করা, তাহলে ধরো এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করা মানে এভাবে লেখা বি ভেক্টর, এটা। তাহলে তো বিষয়টা খুব সহজেই আমরা সমাধান করে নিতে পারবো। যেখানে আপেক্ষিক বেগ বের করার প্রশ্ন থাকে, একটা বস্তু এদিকে যাচ্ছে যার বেগ va, একটা বস্তু এদিকে যাচ্ছে যার বেগ vb, তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, তার মানে কি লিখবো, যার সাপেক্ষে বলবো তাকে মাইনাস, তাহলে vb মাইনাস va করতে হবে। তাহলে সূত্র কি, সরি এটা এ, তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সূত্র কি হবে, রুট ওভার ওইটা va স্কোয়ার প্লাস vb স্কোয়ার মাইনাস 2va vb cos থিটা, এটাই বিয়োগের সহজ সূত্র, এবং এটাই লব্ধি বেগের মান নির্ণয়ের সূত্র, এটা এটাই হচ্ছে va vb মাইনাস va।
এটা লব্ধি বেগের মান নির্ণয়ের জন্য এই সূত্র আমরা লাগাই, আর দিক নির্ণয়ের জন্য এই সূত্রটা একই রকম ভাবে। তাহলে এখানে দেখো এই যে দুটি ভেক্টর যথাক্রমে v1 এবং v2 এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ তাহলে কত হবে v1 মাইনাস v2। তাহলে যার সাপেক্ষে বলা হয়েছে তাকে মাইনাস করা হয়েছে, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ v1 মাইনাস v2 সমান এটা রুট ওভার। আর এখানে দিক নির্ণয়ের জন্য ওই সূত্রটাই tan বিটা সমান, সবসময় রিয়েল ভেক্টরের সঙ্গে দিকটা নির্ণয় করতে হয়। এখানে রিয়েল ভেক্টর যেটা থাকবে তার সঙ্গে দিক নির্ণয় করতে হয়। তুমি অত কিছু জটিলতায় যদি না গিয়ে অঙ্ক করতে চাও তাহলে দূরের ভেক্টরটা উপরে ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ যেটা আছে ডিভাইডেড বাই, তাহলে দূরের ভেক্টর যদি এখানে এরকম হয়, এটা অ্যাকচুয়ালি ওটা বিপরীত দিকে করা আছে। আমি একবারে পার্টিকুলার এখানে এক্সাম্পল নিয়ে এটা যে দেখাচ্ছিলাম, এটাকেই তুমি ভি এ আর এটা ভি বি যদি বলো তাহলে এটা ভি বি মাইনাস, যখন মাইনাস করবে মাইনাস, তাহলে এখানে কিটা থাকবে কিউর জায়গায় তাহলে ভি বি বসবে, ভি বি আর এটা হবে ভি এ মাইনাস ভি বি ইন্টু কস থিটা। এটা এখানে লেখা নেই সূত্রটা। তাহলে ট্যান বিটা সমান, তাহলে তোমার যার সাপেক্ষে বলছে তাহলে ওখানে ভি এ তাহলে উপরে যাবে, ওটা তাহলে ভি এ, এখানে অবশ্য ভি টুটা নিচেরটা দিয়েছে। তো দেখে নেবে যে ট্যান বিটা সমান বি সাইন থিটা, এখানে ভি ওয়ান তাহলে সাইন এখানে থিটা বসবে বাই ভি টু মাইনাস ভি ওয়ান কস থিটা। এভাবে সূত্র দিয়ে তাদের মান নির্ণয় করতে হয়। তাহলে এখানে 1 2 আমি সব অন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছি বলে এরকম 1 2 গুলো হয়তো একটু মিশে যাচ্ছে, তবে এইগুলো আর দরকার নেই। ভেক্টর তাহলে যোগ আর বিয়োগের সূত্রটার বিশেষ কিছু পার্থক্য নেই, শুধু একটা কোণের পার্থক্য আছে, ওটা লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা তাহলে এটা মান নির্ণয়ের জন্য, এটা দিক নির্ণয়ের জন্য। কোশ্চেন যদি খুব কঠিন থাকে তাহলে এই ধরনের প্রশ্ন দিতে পারে, আদারওয়াইজ ওই প্রোডাক্ট থেকেই কোশ্চেন থাকবে। এগুলো কোশ্চেন খুব একটা দেওয়ার কথা নয়, তবুও দেখে রাখতে হবে আমাদেরকে। প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ এটা, আর আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য এটা লাগানো হয়। আর এখানে ম্যান রেন প্রবলেম থাকে, অর্থাৎ বৃষ্টির মধ্যে সাইকেল আরোহীর গতি, মানুষের গতি। এখানে মানুষ সামনের দিকে যাচ্ছে, বৃষ্টি উলম্ব দিক থেকে পড়ছে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির গতি, তাহলে কার সাপেক্ষে কার গতি, মানুষের সাপেক্ষে বৃষ্টির গতি। তাহলে মানুষের বেগটাকে নেগেটিভ দিকে বাড়ানো হয়েছে, এটা এই যে ভিপি করেছে, এখানে ছবিতে দেওয়া আছে দেখো ভিপি, আর বৃষ্টি তো সোজা নিচের দিকে পড়ছে, তাহলে আপেক্ষিক গতিটা কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে। এবং ফলে আমরা কি করব, যখন সামনের দিকে এগোই সাইকেল চালাতে চালাতে কিংবা হেঁটে, তখন ছাতাটাকে এইভাবে ধরি, এইভাবে আমরা ছাতাটাকে কাত করে ধরি, কারণ আপেক্ষিক গতি, বৃষ্টির যে আপেক্ষিক গতিটা এরকম তির্যকভাবে হয় বলে। তো সেটা কতটা তির্যকভাবে হবে এটা নির্ভর করছে এখানে আমরা কত স্পিডে হাঁটছি কিংবা সাইকেল চালাচ্ছি তার উপর নির্ভর করবে। তাহলে এটা থেকে যে ধরনের প্রবলেম থাকে, তাহলে রিলেটিভ যে ভেলোসিটি যেহেতু এটা পরস্পর লম্ব আছে, এই বৃষ্টি পড়ছে সোজা নিচের দিকে আর মানুষ হাঁটছে সোজা রাস্তায়, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ 90 ডিগ্রি আছে, তাহলে মানুষের সাপেক্ষে পি ফর পার্সন, এখানে আর ফর রিলেটিভ ভেলোসিটি, ভি আর পি ইকুয়াল টু রুট ওভার, তাহলে কি হবে ভি আর স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার, এটা তাহলে হওয়া উচিত মাইনাস 2 ভি আর ভিপি ইন্টু কস থিটা, থিটা মানে এখানে তো 90 ডিগ্রি, তাহলে ওটা 0 হয়ে গেছে এই পার্টটা, তাহলে শুধু এই জন্য এই দুটো পার্ট আছে। আর এখানেও সেই রিয়েল ভেক্টরের সঙ্গে কোণ দেখো, এখানে বৃষ্টির ফোঁটাটা সোজা যে পড়ছে এটাই হচ্ছে রিয়েল ভেক্টর, আর এটা তো মানুষ যাচ্ছে সামনের দিকে কিন্তু আমি বাড়িয়েছি এদিকে, তাহলে এটা হচ্ছে কাল্পনিক বিষয়। তাহলে রিয়েল ভেক্টরের সঙ্গে কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে ট্যান থিটা সমান কত আছে, ট্যান থিটা সমান এই যে ভিপি, এটা ভিপি বাই ভি আর, এটা করলে তাহলে ওই আপেক্ষিক বেগের, বৃষ্টির যে আপেক্ষিক বেগ তার অভিমুখ সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব।
আচ্ছা, এরকম প্রবলেম আমি নেক্সট দিন ক্লাসে করানোর চেষ্টা করছি। তাহলে ভেক্টর থেকেও বলে দিলাম কি ধরনের কোশ্চেন হতে পারে। এখান থেকে অবশ্যই একটি কোশ্চেন থাকবে, যেমন একমাত্রিক গতি থেকে বললাম একটি কোশ্চেন, ভেক্টর থেকেও একটি কোশ্চেন, এবং সেটা মোস্ট প্রবাবলি প্রোডাক্ট থেকে থাকবে। এগুলো রিলেটিভ ভেলোসিটি এগুলো থাকার সম্ভাবনা কম আছে, তবুও আমরা কোনোটা বাদ দেবো না, সবগুলোই দেখে রাখবো। আরও দু একটা বিষয় আছে দেখতে হবে ভেক্টর থেকে। এই যে ন্যূনতম দূরত্বে নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার, তাহলে নদীতে যখন স্রোত থাকে, তাহলে নদী যদি স্রোত না থাকে তাহলে নদীটা যদি চওড়া ডি হয়, বা এখানে হ্যাঁ যদি ডি ধরে থাকি, আর যদি নৌকার বেগ v1 হয়, নৌকা এদিকে যে যাচ্ছে তার বেগ ধরো v1, তাহলে নদী পার হতে যে সময় লাগবে আমরা জানি ওটা d/v1। কিন্তু স্রোত যদি থাকে, তাহলে স্রোত ধরো এদিকে আছে, যার বেগ হচ্ছে v2, তাহলে নৌকাটাকে ও এইদিকে ভাসিয়ে নিয়ে যাবে যদি সরাসরি এপার থেকে ওপারে যেতে যায়। তো সেক্ষেত্রে দুটো বিষয় আছে, ন্যূনতম সময় নদী পার, ন্যূনতম সময় নদী পার আর ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম সময় নদী পার হতে গেলে, ন্যূনতম সময় নদী পার হতে গেলে তাকে এইভাবে চালাতে হবে, সে এখানে চলে যাবে, যাক, কিন্তু টাইমটা মিনিমাম লাগবে। এক্ষেত্রে টাইম ইকুয়াল টু এই সূত্র, টাইমের সূত্র এটা, কিন্তু যে দূরত্বটা অতিক্রম করবে সেটা সূত্র দেখো d/v2/v1। তাহলে ও কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে এখান থেকে এখানে ও চলে যাবে, অনেক দূরত্ব বেশি অতিক্রম করবে। তাহলে সময়টা এটা লাগবে আর দূরত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় থাকে, ন্যূনতম দূরত্বে নদী পার, দূরত্বে যখন নদী পার হবে সে আড়াআড়ি যাবে, কিন্তু নৌকাটাকে চালাতে হবে তাকে এইভাবে, তাকে স্রোতের জন্য সে আবার ঘুরে ফিরে সেখানেই আসবে। তাহলে সেটার ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেটার ক্ষেত্রে সূত্রটা এই যে দেখো এখানে দিয়ে রেখেছি, এটা ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার সময়টা যেটা লাগবে ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে, এটা হচ্ছে টি সমান d/v² মাইনাস u²। ইউটা স্রোতের বেগ আর ভিটা হচ্ছে নৌকার বেগ, ভিটা নৌকার বেগ, এটা বোট বা নৌকা যেটা থাকবে তার বেগ, আর ইউটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার আর আগেরটা যেটা বলেছি ন্যূনতম সময় নদী পার, তার দুটো সূত্র কিন্তু আলাদা। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে কত সময় লাগবে তার সূত্র। এক্ষেত্রে দূরত্বটা কম কিন্তু সময়টা অপেক্ষাকৃত একটু বেশি, আর সেটাই সময় কম দূরত্ব বেশি। আর আপেক্ষিক বেগের তো বিষয়গুলো বলেই দিলাম, আর আপেক্ষিক ত্বরণও একই রকম, যে একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর যে ত্বরণ সেটাকে আমরা আপেক্ষিক ত্বরণ বলে থাকি। তাহলে ভেক্টর থেকে যা কোশ্চেন হতে পারে সব বললাম। এর আগে আমরা অনেক প্রবলেম সলিউশন করেছি, পরের দিন যে যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো এখানে বলছি সেগুলো কি হতে পারে সেটা সলিউশন করব। একই ক্লাসে সবগুলো করা সম্ভব হচ্ছে না, তা আজকে আর একটা কথাও বলে দিই প্রাসের গতি নিয়ে। তো প্রাসের গতি নিয়েও একটা ক্লাস আলাদাভাবে করেছি, এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি। তাহলে প্রাস কি জিনিস? তাহলে ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুর গতিকে বলা হয় প্রাস। তারপরে প্রক্ষেপ বিন্দু কি, প্রক্ষেপ বেগ কি, প্রক্ষেপ কোণ কি, এগুলো সবগুলোই বলেছি। তো প্রাস আবার অনেক রকম হয়, কিরকম ভাবে ছুটছি না ছুটছি তার উপর নির্ভর করে প্রাসের ভাগ আছে। তো ভাগটা এত কিছু আমাদের কাজে লাগে না। প্রক্ষেপ সীমা বলছি, যেখান থেকে ছুটছি আর যত দূরে গিয়ে ভূমি স্পর্শ করছে তাদের মধ্যে দূরত্বকে প্রক্ষেপ সীমা বলা হয়েছে। তো আর উড্ডয়নকাল, যত সময় ওই বস্তুটি বায়ুতে ভেসে থাকে তাকে আমরা উড্ডয়নকাল বলেছি। প্রাসের প্রক্ষেপপথ অধিবৃত্তাকার হয়, হ্যাঁ, অনুভূমিকের সঙ্গে কোনো বস্তুকে যখন ছোড়া হয় তার গতিপথ অধিবৃত্তাকার হয়, এটাও আমরা দেখেছি ম্যাথমেটিক্যালি। আর এই রাশিমালাগুলো সেখানে আমি দেখিয়ে দিয়েছি, এগুলো ভালো করে মনে রাখতে হবে। প্রাসের উড্ডয়নকাল, প্রক্ষেপ সীমা,
প্রক্ষেপ পথের সমীকরণ, এগুলো আমি সেখানে দেখিয়েছি, ছোটখাটো প্রমাণও করে দিয়েছি। প্রাসের যদি 2 ডাইমেনশনাল মোশন হয় তখন ভেক্টর ফর্মেও প্রাসের এভাবে বেগ রেখে লেখা যায়। আচ্ছা, আর গতিশক্তি স্থিতিশক্তির ব্যাপারেও বলেছি সেখানে, এখানে সেটা সংক্ষিপ্ত করা আছে। প্রাসের গতিশক্তি কত হয় আর মোট শক্তি কত হয়, বাকিটা স্থিতিশক্তি। তাহলে সেটা ছিল সাইন স্কয়ার থিটা ফর্মে ছিল। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, নততলে প্রাসের গতি দরকার নেই, এগুলো কোনো দরকার নেই পড়ার। আর এগুলো তো বিভিন্ন ইউনিটগুলো ব্যবহার করা হয়েছে, তাদের একক মাত্রা এগুলো লেখা আছে। আর এটাও বলেছি অনুভূমিকভাবে প্রক্ষিপ্ত প্রাসের গতি, তো সেটা কি হয়েছিল, কোনো উঁচু জায়গা থেকে যখন কোনো বস্তুকে অনুভূমিক দিকে ছোড়া হয়েছিল তখন সে নিচে গিয়ে পড়ছিল, সেটাই এক্ষেত্রে গতিটা দেখানো হয়েছে। গতিপথের সমীকরণ এটা y প্রপোর্শনাল টু এক্স স্কয়ার ছিল, এগুলো ভালো করে দেখবে। আর যে কোনো মুহূর্তে স্থানাঙ্ক এটাও বের করেছি, যে কোনো মুহূর্তে বেগ বের করে দেখিয়েছি, ইউ স্কয়ার প্লাস জি স্কয়ার টি স্কয়ার, এটা টোটাল যে সময় ধরে পড়বে সেটা হচ্ছে 2h/g, আর প্রক্ষেপ সীমা আর হচ্ছে এটা u ইন্টু রুট ওভার 2h/g। তো এটা থেকে ওই হেলিকপ্টার থেকে কোনো চলন্ত হেলিকপ্টার থেকে কোনো প্যাকেট ফেলা হলো, সেটা কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করবে কিংবা কত সময় পরে ভূমি স্পর্শ করবে, এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম ওখান থেকে থাকে, আমি নেক্সট দিনে আসবো। এগুলো তো বলেই দিয়েছি। আর প্রাসের গতি থেকে দু একটা এরকম ছোট ছোট অনুপাত ছিল সেখানে বলেছি, এখানে সেগুলো হাইলাইট করে রাখছি। এইচ ম্যাক্স আর আর ম্যাক্সের রেশিও, আমরা জানি অনুভূমিকভাবে কোনো বস্তুকে যখন ছুড়ি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছুড়লে বস্তুটি সর্বোচ্চ দূরে গিয়ে ভূমি স্পর্শ করে, তো সেটা 45 ডিগ্রির ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু উপর দিকে যখন ছুড়ি তখন সোজা উপর দিকে ছুটতে হয় 90 ডিগ্রি কোণ করে, তবেই সর্বোচ্চ হাইটে যাবে। তাহলে সেই দুটো সর্বোচ্চ উচ্চতায় ওঠা, মানে যখন 45 ডিগ্রি কোণে ছুড়েছি তখন এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে সেটা বিষয় না, সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে যখন 90 ডিগ্রি কোণ করে ছুড়েছি, সর্বোচ্চ যত উচ্চতায় উঠতে পারে সেটার সঙ্গে সর্বোচ্চ দূরত্ব কত দূরে গিয়ে ভূমি স্পর্শ করছে তার অনুপাত হচ্ছে 1:2। আর যদি ওই সর্বোচ্চ দূরত্বে গিয়ে ভূমি স্পর্শ করছে তখন উচ্চতা কত হবে সেটা যদি বের করতে হয় তাহলে এই সূত্র লাগাবে। তাহলে থিটার মান এখানে 45 ডিগ্রি তখন বসিয়ে দেবে, cot 45 মানে এটা 1 হয়ে যাবে, 4 হবে, তখন এই রেশিওটা হবে। রেশিওটা দেখে কাজ করবে, এটা যেন কনফিউশন না হয়, এটা থাকতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর T1 T2 দুটো কোণে যখন ছুরি দূরে গিয়ে ভূমি স্পর্শ করে, একই দূরত্বে গিয়ে ভূমি স্পর্শ করে, একটাতে বিশেষ কোণে ছোড়ার জন্য মানে থিটা কোণে ছোড়ার জন্য যদি T1 সময় লাগে আর 90 মাইনাস থিটা কোণে ছোড়ার জন্য যদি T2 সময় লাগে, তাহলে T1 এবং T2-র গুণফল এটা ছিল, এটাও দেখিয়েছি। এইগুলো প্রাসের গতির এমসিকিউ হতে পারে। তাহলে প্রাসের গতি থেকে এই যে প্রাস থেকে একটি এমসিকিউ অবশ্যই থাকবে যে কোনোভাবে, সেটা 1 ডাইমেনশনাল কিংবা 2 ডাইমেনশনাল হতে পারে। এগুলো সব 2 ডাইমেনশনাল গতির আন্ডারে, আমাদের সিলেবাসে উল্লেখ ছিল 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল মোশন। তাহলে আমি যা আলোচনা করলাম এত সময় যে প্রাসের গতি, যদিও প্রাস কথাটা ওখানে উল্লেখ নেই কিন্তু এটা দ্বিমাত্রিক গতির আন্ডারে, ভেক্টর কিংবা প্রাস এগুলো দ্বিমাত্রিক গতির আন্ডারে থাকে, তাই এগুলো থেকে কোশ্চেন থাকবে। অবশ্যই একটি কোশ্চেন এখান থেকে থাকবে প্রাস থেকে। তাহলে এখানে 3টি কোশ্চেনের কথা বলেছি, 3টি কোশ্চেন একটি থাকবে একমাত্রিক গতি থেকে, ওই ইকুয়েশন টেশনগুলো থেকে, তার স্পর্শক সংক্রান্ত বিষয় থেকে। দ্বিতীয় প্রশ্ন থাকবে ভেক্টর, ভেক্টরে কোন জায়গাটা থেকে থাকবে, বেশি সম্ভাবনা প্রোডাক্ট থেকে থাকবে, এই যে প্রোডাক্ট ডট এবং ক্রস প্রোডাক্টের থেকে থাকবে। গত বছর যেহেতু ট্রিপল প্রোডাক্ট দিয়েছিল, হয়তো ট্রিপল প্রোডাক্ট নাও দিতে পারে, ওই ক্রস আর ডটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এখানে এই প্রাস থেকে একটি এমসিকিউ অবশ্যই থাকবে। এবছর যেহেতু কোশ্চেনের সংখ্যাটা একটু বেশি, যেহেতু 60 নম্বরের তাহলে 30 নম্বর হলে সেখানে 30টা কোশ্চেন থাকবে, তো এখান থেকে 3টি কোশ্চেন অবশ্যই থাকবে। তাহলে সবগুলো কোশ্চেন মোটামুটি বুঝাতে পেরেছি যে 3টা কোশ্চেন কোন জায়গা থেকে হতে পারে। তাহলে এইগুলো অবশ্যই গুরুত্ব সহকারে থিওরিগুলো দেখবে। আমি নেক্সট দিনে অবশ্যই এর উপরে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো থেকে বুঝতে পেরে যাবে
যে কোশ্চেন টাইপ ওরকমই থাকবে, ওর বাইরে বিশেষ কিছু কোশ্চেন হবে না। এখানে এক্সাক্ট কোন প্রশ্ন কোন মান দিয়ে থাকবে বলা না সম্ভব হলেও কিন্তু কোন চ্যাপ্টার থেকে থাকবে কোশ্চেন এবং কোন সূত্রের উপর ভিত্তি করে কোশ্চেন থাকবে সেটা সম্পর্কে নিশ্চিত এগুলো ধারণা করা যায়। অতএব তোমরা এই ধারণার ভিত্তিতে যদি পড়াশোনা করো এবং তার উপর ভিত্তি করে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করে যাও, আশা করি পরীক্ষাতে একটাও প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি যে এই প্রশ্নগুলো নির্দিষ্ট ওয়েতেই হয় এবং ওই প্রশ্নগুলো যে থাকে নির্দিষ্ট সূত্র বা ধারণার ভিত্তিতেই হয়ে থাকে। দেখো কালকের ক্লাস বা নেক্সট ক্লাস যেটা আসবে তাতে এরকম বেশ কিছু এমসিকিউ থাকবে, অবশ্যই সেগুলোকে গুরুত্ব সহকারে দেখে একটু প্র্যাকটিস করে নেবে, খাতা পেনটা কাছে রাখবে, ওটা নিয়ে একটু প্র্যাকটিস চালাবে। আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।